TV9 বাংলায় আপনাদের স্বাগত। আমাদের সাথে ফেলুদা, তোমার এটা এখন একটা অন্যরকম পরিচয় হয়ে গেছে এবং কমলদার সঙ্গে আমার একটু আগে আলোচনা হচ্ছিল, তো আমি বলছিলাম যে টোটাকে এখন ফেলুদা হিসেবে দর্শকদের একটা বড় অংশ ভীষণভাবে গ্রহণ করে, মানে এটা গ্রহণ করার জন্য বেশ কয়েকটা ফেলুদা করতে হয়। হ্যাঁ, তো তোমাকে এখন সবাই মোটামুটি কি বলে, কতটা গ্রহণ করেছে বলে তোমার মনে হয়? অনেকে আবার সমালোচনাও করে। সব মিলিয়ে এখন পরিস্থিতিটা কি? দেখো, ফেলুদা যেই করুক না কেন, আমি এটা দেখেছি স্টাডি করে, কারণ এটা আমার প্রথমবারে ঘটেছিল। তো সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল। হ্যাঁ, হ্যাঁ। তো তারপর আমি হঠাৎ মনে হলো যে আমি একবার খোঁজ নিয়ে দেখি যে আর কাউকে এরকমভাবে সমালোচিত হতে হয়েছিল কিনা। তারপর খেয়াল করে দেখলাম যে বেনুদাকেও, অর্থাৎ সব্যসাচী চক্রবর্তীকেও শেষের দু একটা ফেলুদাতে অসম্ভব তার চেহারা নিয়ে খুব কুৎসিতভাবে তাকে আক্রমণ করা হয়েছিল। তখন তো সোশ্যাল মিডিয়া ছিল না, অন্যান্যভাবে করা হয়েছিল। সৌমিত্রবাবুকে ছাড়া হয়নি। 1992 সালে গোলকধাম রহস্য যখন টেলিভিশনে উনি বিভাস চক্রবর্তীর জন্য করলেন, তখনও ওনার সম্বন্ধে যা যা বলা হয়েছিল সেটা তুমি যদি আজকে ইউটিউবে গিয়ে দেখো, তুমি কমেন্টসগুলো দেখতে পাবে। স্বয়ং সত্যজিৎ রায়কে ছাড়া হয়নি। এতটাই উত্ত্যক্ত করা হয়েছিল ওনাকে যে উনি অসম্ভব উষ্মা প্রকাশ করেছিলেন। নয়ন রহস্য বলে একটি ফেলুদার গল্প লিখেছিলেন, তার প্রথম পরিচ্ছেদ পুরোটাই তাদের প্রথম ওদের আমার মনে হয় ভারত কেন, সারা বিশ্বে এরকম কোনো সাহিত্যিককে দেখেনি যে তার প্রধান চরিত্রের মধ্যে দিয়ে তার উষ্মা প্রকাশ করা। তো উনি উষ্মা প্রকাশ করেছিলেন যে এইরকমভাবে সমালোচনা করার তিনি জবাবটা দিয়েছিলেন। তারপর ভেবে দেখলাম, তাহলে আমি কেন মন খারাপ করছি? তাদের তুলনায় আমি তো কোন ছাড়। সুতরাং সমালোচনা আসবেই ফেলুদা করলে, কিন্তু সমালোচনার তোমাকে যদি একটি পরিসংখ্যান দিই, তখন বুঝবে সমালোচনাটা কতটাই কম। সরব হতে পারে, কিন্তু সংখ্যালঘু বলতে যা বোঝায় তাই। যেমন ধরো, তুমি সমালোচনা কটা দেখবে? 500টা, 1000, 1500, 2000। আমি যদি খুব বেশি দিই 5000, তার বেশি তো হবে না। কিন্তু আমি শুধুমাত্র গতবারের, অর্থাৎ ভূস্বর্গ ভয়ঙ্করের প্রথম 3 সপ্তাহে 2 মিলিয়ন ভিউজ, কমপ্লিট ভিউজ, কিন্তু একটা এপিসোড থেকে ছেড়ে দেওয়া না, কিন্তু 2 মিলিয়ন কমপ্লিট ভিউজ, মানে 20 লক্ষ। তো 20 লক্ষ লোকের মধ্যে যদি 5000 লোক যদি বিরূপ প্রতিক্রিয়া দেয়, সে তো 0.5% হচ্ছে না। তো আমি কেন সেটা নিয়ে মাথা ঘামাবো? একটা বড় সংখ্যক লোক, মানে বড় সংখ্যক দর্শক আছেন যারা দেখেন, এবং সেটা নিজেদের মধ্যেই তাদের দেখার ভালো, তাদের দেখতে ভালো লাগে বা দেখতে অভ্যেস হয়ে গেছে, বা ফেলুদা প্রীতি আছে বলে, বা কোথাও আমাদের তিনজনকে গ্রহণ করেছে বলে তারা দেখেন, বাস। কিন্তু আমার মূল লক্ষ্য হচ্ছে কি, নাম্বারস তো আমি পাচ্ছি। এবার কমলেশ্বর মুখার্জির পরিচালনা, আর তার আগে সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনা ছিল। তো তুমি এই প্রসেসটার মধ্যে দিয়ে পুরোটা দিয়ে যখন গেলে, এবং এখন তো রিলিজই করে গেছে, তো তোমার দুজনের মধ্যে ফারাক কি মনে হলো? দেখো, ফারাক খুব একটা আমার মনে হয়নি, তার কারণ দুজনের মধ্যে মিলটা অনেক বেশি। দুজনেই অসম্ভব সত্যজিৎ ভক্ত। দুজনেই ফেলুদা পড়ে পড়ে, দ্য অপারেটিভ ওয়ার্ড হিয়ার ইজ পড়ে পড়ে বড় হয়েছে। এবং যেহেতু তাদের একই, প্রায় সমসাময়িক বলে তাদের কালচারাল ইনফ্লুয়েন্সেসগুলোও প্রায় এক, কাজেই আমি ওদের মধ্যে অনেক মিল খুঁজে পেয়েছি। তফাৎ হলো একটা, সেটা তুমি ভালো করেই জানো। সৃজিত একটু হট হেডেড, আর কমলদা ভীষণ কুল হেডেড। কিন্তু এটাই হচ্ছে সত্যজিৎ রায়ের গুণ, যে দুজন একেবারে বিপরীতধর্মী মানুষকে একই বিন্দুতে এনে ফেলেছে থ্রু ফেলুদা। তোমার কি মনে হয় কতদিন তোমার ফেলুদা করা উচিত? যে আমি অনির্বাণ আর কল্পন ছাড়া কিন্তু ফেলুদা করব না, এটা পরিষ্কার। যতদিন করব টিম হিসেবে করব, যেদিন ছাড়বো টিম হিসেবে ছাড়বো। আমি অন্য কোনো তোপসে বা অন্য কোনো জটায়ুকে নিয়ে আমি ফেলুদা করব না। আর খুব বেশি দিন নয়। তার কারণ আমি নিজে আগে, আমি প্রত্যেকবার যখন পর্দায় আমি নিজেকে দেখি, আমি ওটাকে একবার গেজ করার চেষ্টা করি যে এখনও কি ফেলুদা লাগছে। আর কয়েকজন চেনাশোনা যারা আমি জানি যারা আমাকে মুখের উপর কথা বলতে পারে, তাদেরকে জিজ্ঞেস করি। তো এখনো পর্যন্ত তারা আমাকে বলেছেন না, ফেলুদা লাগছে, ফেলুদা হিসেবে অ্যাকসেপ্টেড। আমার প্ল্যাটফর্ম হইচই, তারা বলছেন অ্যাকসেপ্টেড। আমার ডিরেক্টর, তিনি বলছেন না, অ্যাকসেপ্টেড। কাজেই এখনো পর্যন্ত আমি রিটায়ারমেন্ট নিয়ে ভাবছি না। তবে রিটায়ারমেন্ট যে খুব দীর্ঘায়িত হবে তা নয়, কিন্তু
খুব বেশি আমার মনে হয় না আমি করব, আরো কয়েকটা হাতে গোনা কয়েকটা করে তারপর। আমাদের তোমাকে শরৎচন্দ্রর মতো লাগতে শুরু করেছে, এটা নিয়ে তুমি কি বলতে চাও? এটা নিয়ে সৃজিত যা বলার বলবে, এখন আমার অনুমতি নেই। তবে হ্যাঁ, আমি বলি না, আমার জীবনে তিনজন পরিচালক আছেন যাদের কাছে আমি আজীবন কৃতজ্ঞ থাকব: প্রভাত রায়, ঋতুপর্ণ ঘোষ এবং সৃজিত মুখার্জি। তারা আমাকে যে সুযোগটা দিয়েছেন, তার জন্য আমি অভিনেতা হিসেবে আজকে মানুষের সামনে আসতে পেরেছি। এবং বলে না, প্রত্যেক অভিনেতার জীবনে একজন বা কয়েকজন পরিচালক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আমার জীবনে এই তিনজন। আর সৃজিতের কাছে আমি সত্যি কৃতজ্ঞ। উনিও আমাকে ফেলুদা দিয়েছে, সৃজিত আমাকে ফেলুদা দিয়েছে। তারপর এম্পারার ভার্সেস শরৎচন্দ্রে একটা খুব দুর্ধর্ষ রোল দিয়েছে। তো আশা করি আগামী বছরে, দেখো আমার একটা না ভাস্বতী, একটা চেঞ্জের সময় এসে গেছে। ইন দ্য সেন্স দ্যাট এই 31st অফ ডিসেম্বর আমি 30 ইয়ার্স অ্যাজ আ প্রফেশনাল অ্যাক্টর কমপ্লিট করব। মানে আমি 1st জানুয়ারি 1996-এ ঠিক করি যে আমি অ্যাক্টিংটাকে প্রফেশন হিসেবে নেব। তার আগেও কাজ করেছি আমি। এবং এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ মাঝে একটা টাইম কিন্তু আমরা দেখেছি যে তোমার টলিউডে কেরিয়ারে সাংঘাতিক একটা উত্থান, এবং মাঝে একটা টাইম দেখেছি যখন একটা বিরতি, সেই রকম কাজ তোমার কাছে আসছিল না, এবং তারপরে আমরা আবার দেখেছি যে সেই উত্থানে তোমার ফিরে আসা, যে সময়টা এই মুহূর্তে তোমার চলছে, এবং পরিধিটা বাড়িয়ে ফেলা, তারপরে বলিউডেও তোমার উত্থান। হ্যাঁ, তো এইটা তো আমার আমার মনে হয়েছে যে আমি এই বছরে আমার 30th ইয়ার অ্যাজ এ প্রফেশনাল অ্যাক্টর। তার আগেও আমি কাজ করেছিলাম, কিন্তু সেটা অ্যামেচার হিসেবে, কারণ তখন আমি ডিসাইড করিনি যে আমি এটাকেই প্রফেশন হিসেবে নেব। তখন সেনাবাহিনীটাই মূল ছিল। কিন্তু যাই হোক, 30th ইয়ার এটা আমার, এবং এই 30th ইয়ারে আমি সবচেয়ে বেশি সাফল্য পেয়েছি জীবনে। কারণ আমার বছরটা শুরু হয়েছে গত বছরের রেশ টেনে, গত বছরের 25শে ডিসেম্বর চালচিত্র এবং ভূস্বর্গ ভয়ঙ্কর করে। এই বছরের প্রথমেই নিখোঁজ 2 এবং ব্ল্যাক ওয়ারেন্ট, অগস্টে স্পেশাল অফ সিজন 2, সেপ্টেম্বরে যতকাণ্ড কাঠমান্ডুতে, নভেম্বরে পুলিশ বলে একটা ছবি হলো, যেটা একেবারেই চলেনি, কিন্তু তেরে ইশক মে, ডিসেম্বরে রয়্যাল বেঙ্গল রহস্য। এবং একটা বাদ দিলে বাকি সব জায়গায় আমি হয় নোটিসড হয়েছি বা আমার প্রশংসা হয়েছে। কাজেই দিস অ্যাট 30th ইয়ার আমি কমপ্লিট করলাম। সো দিস ইজ দ্য রাইট টাইম ফর চেঞ্জ। সো এখন আমি মোর ক্যারেক্টার রোলসের দিকে আমার খুব ইন্টারেস্ট। লিড যদি ক্যারেক্টার হিরো হয় তাহলে ঠিক আছে, বাট মোস্টলি ডিপেন্ডেবল ক্যারেক্টার রোলসের উপর আমার বেশি ইন্টারেস্ট এখন, যাতে করে অ্যাক্টর হিসেবে আমি আরও নিজেকে এক্সপ্লোর করতে পারি। এবং সেখানে তুমি বাংলা ছবি এবং বাংলা ভাষার ছবি নয়, যেসব ছবিগুলো মূলত হিন্দি ছবি, এই দুটোকে কিভাবে দেখো? কোনটাকে তুমি এগিয়ে রাখো, বা কিভাবে কাজ বেছে নাও এগুলোর মধ্যে থেকে? দেখো, সোজা সাপটা হিসেবে বললে পরে আমি প্রাধান্য দিই বাংলা ছবিকে, কিন্তু এগিয়ে আছে হিন্দি ছবি। তার বড় কারণ আমাদের মানসিকতা। আমরা বাঙালিরা কেন ভুলে যাই যে আমাদের মধ্যে যে এবিলিটি আছে, সত্যি বড় কিছু করার এবিলিটি আছে। কারণ আমি তো হিন্দি ছবিতে কাজ করতে গিয়ে দেখেছি কত বাঙালি ছেলেমেয়েরা ওখানে কাজ করছে, এবং তারা নিজেদের কি বলবো, নিজেদের ট্যালেন্টের, নিজেদের হার্ডওয়ার্কের উপর কাজ করছে, কোনো কারো দয়া নিয়ে কাজ করছে না, কিন্তু তাদের এবিলিটি সাংঘাতিক। তো তারা তো এখান থেকেই গেছেন, বাংলা থেকেই গেছেন। তো আমাদের মধ্যেই তারা আছেন, তাদেরকে আইডেন্টিফাই করে তাদের সুযোগ দিতে হবে। এই যে সুযোগ দেওয়ার বিষয় যে কার্পণ্য বাংলা ছবির, সেটা আমাদের পিছিয়ে দিচ্ছে। আমরা যাকে একবার ধরে নিই হচ্ছে ডিপেন্ডেবল, সে সারা জীবন ধরে ডিপেন্ডেবল চলবে। আমি তো একটা মাঝখানে সময় দেখেছিলাম, যখন আমার কাজ থাকতো না, আমি দেখেছি সেই সময় মেরিটের কোনো দামই ছিল না। একজন মানুষ যে পরপর ফ্লপ দিয়ে যাচ্ছে, তাকেই পরপর কাজ দিয়ে যাচ্ছে। তো মেরিট যদি তোমার বিবেচ্য না হয়, সেই ইন্ডাস্ট্রি কোনোদিন বাড়তে পারে না। যার ফলে সেটাই ঘটলো, যেটা হতোই অবশ্যম্ভাবী ছিল। এখন আবার কোভিডের পরে আবার বাংলা ছবি নতুন ট্যালেন্ট, নতুন সব দিক থেকে, পরিচালক বলো বা পুরনো যারা কাজ করছিলেন পরিচালকরা, তারা নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এসেছে, ভালো ভালো কিছু অ্যাক্টার্স এসেছে।
কিন্তু আবার যেন সেই ওই 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 একটা কমফর্ট জোনে না পড়ে যায়। পড়ে গেলেই কিন্তু আমরা পিছিয়ে যাব, যেটা আমরা যাচ্ছি। তুমি দেখো হিন্দিতে পুরো ইকোসিস্টেম চেঞ্জ হয়ে গেছে এখন। এখন হিন্দিতে যারা লিডিং, একটা ধুরন্ধর কোথায় বদলে দিল পুরো ইকোসিস্টেমকে। তোমার কি মনে হচ্ছে যে বাংলা ছবি নিয়ে যে আলোচনাটা 2025-এর শেষে, যে বক্স অফিসের অঙ্ক কমছে আর নিজেদের মধ্যে অশান্তি বাড়ছে, যেটা দর্শকের সামনে চলে আসছে, এইটা নিয়ে তোমার পার্সপেক্টিভটা? অসম্ভব নেতিবাচক একটি পরিবেশ সৃষ্টি হচ্ছে, এটা মানুষকে বুঝতে হবে। কারণ কি হচ্ছে, আজকে তুমি যদি সোশ্যাল মিডিয়াতে চ্যাটারটা তুমি যদি ফলো করো, তুমি দেখবে আমরা কিন্তু হাসির পাত্র হয়ে উঠছি। এক হচ্ছে আমরা এমন এমন ফিগার্স বলছি, যে ফিগার্সটা দুধে জল মেশানো না, জলে দুধ মেশানো। এইটা এটা হাস্যকর ব্যাপার যে কেউ। আর আজকাল দেখো সোশ্যাল, আজকাল মানে গুগল সার্চ করলে সব পাওয়া যায়। যে খুঁজতে জানে সে ঠিক খুঁজে বার করে দেবে পরিসংখ্যান কি। তো এই জেনারেশনকে বোকা বানানো যায় না, তাদের তাদের আঙুলের ডগায় তথ্য আছে। আমি কাকে বোকা বানাচ্ছি? এ বি হচ্ছে, যেটা আমি খুব পরিষ্কার বলছি, যেটা আমার কাছে অশনি সংকেত মনে হচ্ছে, যেটা এই পুজো থেকে দেখলাম। আমি আগে কি করতাম, আমি ব্যক্তিগতভাবে করিনি, আমি নিজেকে সমষ্টি হিসেবেই দেখছি, টলিউডের অংশ হিসেবেই দেখছি, যে যে আমি হয়তো কাউকে উপঢৌকন দিয়ে বা অর্থ দিয়ে আমার সম্বন্ধে ভালো যাতে বলে সেটা আমি করতাম। কিন্তু এই পুজো থেকে দেখলাম যে আমি সেই অর্থ উপঢৌকন দিচ্ছি তোমার সম্বন্ধে খারাপ বলার জন্য। এতে এমন এক শ্রেণীর লোক তৈরি হচ্ছে যারা নেগেটিভিটির বীজ কিন্তু ছড়িয়ে দিচ্ছে চারিদিকে। আমি বলছি দয়া করে এটা বন্ধ করুন, দয়া করে এটা বন্ধ করুন। আপনি বুঝতে পারছেন না খাল কেটে কি কি সাংঘাতিক কুমির আপনারা আনছেন, দয়া করে বন্ধ করুন এটা। এরকম ভাবে আমরা গ্রো করতে পারবো না, একা গ্রো করা যায় না। কোনো ইন্ডাস্ট্রিতে আমাকে দেখান কেউ একা গ্রো করেছে, হয় না। সমষ্টি হিসেবেই আমাদের গ্রো করতে হবে। এটা কবে আপনারা বুঝবেন? এটা করবেন না প্লিজ। এবং যার ফলে আমরা এত নেতিবাচক কিছু কিছু বিষয় আমাদের চোখে পড়ছে, বা ভীষণ নেগেটিভ কিছু অ্যাকশনস হচ্ছে। সমস্যা হচ্ছে যে আমরা কিন্তু আমার দর্শককে এলিয়েনেট করে ফেলছি। এবং এতগুলো বনাম ফেডারেশন, বনাম অভিনেতা, বিভিন্ন প্রযোজকরা বনাম অভিনেতা, বনাম প্রযোজক, মানে এতগুলো একজনের সাথে আরেকজনের ঝামেলার উদাহরণ, যে এগুলো যখন দর্শকের কাছে আসছে, দর্শক তো ভাবছেন যে আমাদের বাংলা ছবি দেখারই দরকার নেই, অন্য কিছু দেখি। সত্যি কি এরম আদৌ হচ্ছে? আমি প্রশ্ন করছি। কিছুটা হচ্ছে, দেখো বাকি কিছুটা কিন্তু অনেক বেশি, যেটা হয় প্রত্যেকবারে, কিছুটা অফকোর্স একটু বড় ম্যানিফেস্টেড, মানে বড় করে ম্যানিফেস্ট করে দেখানো হচ্ছে। কিন্তু একটা কোনো জায়গায় বনাম তো হচ্ছেই, এবং সেটা তো ছিল না 1.5 বছর 2 বছর আগেও তো ছিল না। তা আমি যে গ্রোথটাকে না এইভাবে, দেখুন সব জায়গায় একটা চেকস অ্যান্ড মেজার্স থাকা দরকার, এটা আমি মনে করি। এবং কিছু রাস্তায় স্পিড ব্রেকার থাকা দরকার, সেটাও আমি মনে করি, যাতে খুব জোরে কেউ বিপজ্জনকভাবে গাড়ি না চালায়, সেটা দরকার। কিন্তু স্পিড ব্রেকারের হাইট এতটাও করে দেওয়া উচিত নয় যাতে গাড়ির অ্যাক্সেলটাই ভেঙে যায় এবং গাড়িগুলো বিকল হয়ে পড়ে। এইটা আমি বলছি যে একটু দেখুন, কারণ আমার তো 30 বছর ধরে দেখছি গ্রোথ ফেজটা না খুব কম সময় আসে। এই ফেজটাকে যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে আমরা পরবর্তী ধাপে উত্তীর্ণ হতে পারবো। এই ফেজটা, যেটা আমি মনে করি সত্যি একটা ভালো সময়, কিন্তু দর্শক হলে যাচ্ছেন ছবি দেখতে, তাদের শুধুমাত্র প্রত্যাশা পূরণ করতে হবে ভালো ছবি করে। সেইটা যদি আমরা করি, তাহলে কিন্তু সেই দর্শককে ধরে রাখতে পারবো। নাহলে দর্শকের কাছে হাজারো উপায় আছে আজকাল বিনোদিত হবার জন্য। ঠিক। আমার লাস্ট প্রশ্ন, এই যে 30 বছরের কথাটা তুমি বললে, অনেকের কেরিয়ারটাই 30 বছরের হয় না। এই যে 30 বছর একটা জায়গায় থাকা এবং খুব সফলভাবে থাকা, এটা খুব কঠিন একটা কাজ, যেটা তুমি খুব সহজভাবে করেছো। এখন যখন প্রতিদিন তুমি সকালে ঘুম থেকে ওঠো, নিজেকে কি বলো? এই যে সামনে একটা দারুণ বছর তুমি উপহার দিতে চাও বিভিন্ন কাজের মাধ্যমে, নিজেকে কি বলো? আমি সবসময় মনে করি যে ঈশ্বর আমাকে কিছু পোটেনশিয়াল দিয়েছে, এবং একটা কোনো বিশেষ কাজের জন্য আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। ওই পারপাসটা আগে ফাইন্ড করতে হবে, যেটা আমি ফাইন্ড করে ফেলেছি।
আমি অভিনয়ের মাধ্যমে মানুষকে বিনোদন দেব, এটা আমার পারপাস অফ লাইফ। এবার এটা করার জন্য আমি নিজেকে দৈনিক কি করলে পরে আরো নিজে উন্নত হতে পারবো সেটা দেখি। আমার গোলটা হচ্ছে যে দেখো একদিন আমার ফোনটা বাজা বন্ধ হয়ে যাবে, লোকে আমার ডাকা বন্ধ করে দেবে, আমি ঘরের কোণে বসে থাকবো, কিন্তু যতদিন বসে থাকবো, মানে যতদিন না সেই সময়টা আসছে ততদিন যেন আমি আমার সেরাটা দিয়ে যেতে পারি একটা দৈনন্দিন রূপে। এই নয় যে ঠিক আছে আমি আজকে ভালো করছি না কালকে ভালো করবো, না, আমার রোজ ভালো করতে হবে। আমি সেইভাবে নিজেকে উদ্বুদ্ধ করি। আর কত ভালো ভালো অভিনেতা অভিনেত্রীদের দেখছি আজকাল। সো আমাদের এই ওয়েব সিরিজ আসার পর কত ভালো ভালো অ্যাক্টার্সদের দেখছি যাদেরকে আমি জানতামই না তারা কাজ করেন, সে বাংলায় বলো হিন্দিতে বলো। তারা বয়সে হয়তো আমার থেকে অনেক ছোট, কিন্তু তারা কিন্তু আমাকে যথেষ্ট অনুপ্রেরণা যোগান। সেইটা নিয়ে তুমি নিজেকে রোজ মোটিভেট করতে চাও রোজ and মোটিভেট করতে চাই, রোজ এগিয়ে যেতে চাই। আমি তো কোনোদিন বলিনি যে আমি দৌড়ে জায়গা পেরিয়ে যাওয়ার দরকার নেই, আমি হাঁটবো, হাঁটি হাঁটি পা পা করে, কিন্তু লক্ষ্যে আমি অবিচল। আমাকে পৌঁছতে হবে, আমার মধ্যে যেটুকু আছে পোটেনশিয়াল আমি যেন নিংড়ে পুরোটা দিতে পারি। কারণ অ্যাক্টর হিসেবে তো আমি নিজে কিছু করতে পারবো না, পরিচালক যদি আমাকে সেই সুযোগটা না দেন বা প্রযোজক যদি আমাকে সেই সুযোগটা না দেন আমি তো করতে পারবো না। তাছাড়া আমার সহশিল্পীরা যদি আমার সঙ্গে সহযোগিতা না করে আমি তো করতে পারবো না। তাই সবসময় চেষ্টা করি যে এই যে এত কথা বললাম ইন্ডাস্ট্রি নিয়ে, এই কারণেই এটার মধ্যে একটা সেলফিশ মোটিভও আছে। কারণ ইন্ডাস্ট্রি থ্রাইভ করলে আমি থ্রাইভ করব, ইন্ডাস্ট্রি ভালো চললে পরে আমারও ভালো চলার একটা সম্ভাবনা থাকবে। তা আমি তো চাইবো ইন্ডাস্ট্রিতে মধ্যে কোনো রকম যেন কোনো বিরোধ না হয়, কোনো রকম ফ্রিকশন না হয়, আমরা যেন খুব স্মুথলি এগিয়ে যেতে পারি।